আদনানের সময়টা ভালো যাচ্ছে না। আদনান নিজেও বুঝতে পারছে না সে এত অস্থির হয়ে যাচ্ছে কেন। কেন এমন কু ডাকছে তার মন। না পারছে আশা কিছু বলতে, আর না পারছে ধ্রুবকে কিছু বলতে। ধ্রুবকে আদনান চেনে, ধ্রুব এরকম ছেলে না, কিন্তু আশার কাছে তো এইসব ছেলে খেলা। আদনান জানে আশার কাছে রিলেশনশিপটা ভীষণ ইজি, তবু আদনান মিষ্টি কথা দিয়ে আশাকে ভুলিয়ে রাখার চেষ্টা করছে এতদিন। আজ এই ছেলের সাথে, কাল ওই ছেলের সাথে ডেটে যাওয়ার সব হাসি মুখে সহ্য করছে। শুধু একবার বিয়েটা হোক, সব হাতে আসুক, তারপর 2 লাথি মেরে সে এই মেয়েকে বিদায় করবে। এরকম ক্যারেক্টারলেস মেয়েকে বউ হিসেবে মানায় না। অপশন হাতে রেখে আদনান প্ল্যান করছে শালুক হচ্ছে তার সেকেন্ড অপশন। এজন্যই তো আমেরিকা থাকাকালীন শালুকের সাথে মিষ্টি কথা বলে ওকে পটিয়ে রাখার টেকনিক অ্যাপ্লাই করে রেখেছে। গোসল করে এসে আশা ধ্রুবর খোঁজে নিস্তারা স্টাডি রুমে গেল। ধ্রুব মুক্তিযুদ্ধ বিষয়ে একটা বই পড়ছে। আশা ধ্রুবর সামনে চেয়ার টেনে বসে বলল, এটা কিসের বই ধ্রুব? ধ্রুব বাইরের দিকে তাকিয়ে বলল, মুক্তিযুদ্ধ নিয়ে লেখা। আশা আগ্রহী হয়ে বলল, আমাকে গল্প বলো ধ্রুব, আমি গল্প শুনতে চাই। তোমাদের ফ্রিডম ফাইটারদের স্টোরি শুনতে চাই আমি। ধ্রুব বলল, ভাইয়ার কাছে যাও, ভাইয়া বলবে। সকাল থেকে আমার সাথে কথা বলছো, ভাইয়ার মন খারাপ হবে। আশা হেসে বলল, ধ্রুব, আদনান স্টোরি বলতে পারে না। ওর সব স্টোরি অ্যাকচুয়াল পর্যায়ে গিয়ে সেক্সুয়াল স্টোরিতে কনভার্ট হয়ে যায়। সব সময় তো আর এইসব শুনতে ভালো লাগে না। ধ্রুবর কান লাল হয়ে গেল আশার কথা শুনে। এই বিষয়ের কথা বাড়ালো না ধ্রুব। কথা বলতে গেলে আশা হয়তো ফ্রি মাইন্ডে আর অনেক কিছু শেয়ার করে ফেলবে। আশার দোষ না দেয় না ধ্রুব। তার ন্যাশনালিটি আর দেশের কালচার যেমন, সে তেমনই হবে। তবে অবাক লাগে তার আদনানের ব্যবহারে। আদনান কেমন যেন রূপ বদলে ফেলার চেষ্টা করছে বলে ধ্রুবর মনে হয়। বাড়ির পিছনে পুকুরে আগে সবাই মিলে লাফঝাপ দিয়ে গোসল করত। বিশাল পুকুরের এই মাথা থেকে ওই মাথা সাঁতরে যাওয়ার প্রতিযোগিতা করত। সকলে ভিজে বাড়িতে আসার পর ধ্রুব আদনানকে বলেছিল পুকুরে গোসল করতে যাওয়ার কথা। শুনে আদনান হেসে বলল, পাগল নাকি তুই? পুকুরের পানিতে যে পরিমাণ জার্মস আছে, মাই গড! ধ্রুব মুচকিসে চলে গেল গোসল করতে পুকুরে। কাক ময়ূরের পুছ লাগালে কি ময়ূর হতে পারে? ধ্রুব নিচের দিকে তাকিয়ে গল্প বলতে লাগলো। আশাকে খুঁজতে খুঁজতে আদনান ও ধ্রুবর স্টাডি রুমে এসে হাজির হলো। আশার দিকে তাকিয়ে আদনান অবাক হলো। চিকন ফিতার একটা টপস আর স্কার্ট পরে আশা বসে আছে ধ্রুবর সামনে। দেহের অবয় স্পষ্ট হয়ে আছে ওর। আদনান হাসি মুখে এসে আশার পাশে বসলো। কিছুক্ষণ চুপ করে থেকে গল্প শুনে তারপর বলল, দূর, এসব কি বলছিস? এসব কি এখন বলার সময় নাকি? শোন, আমি গল্প বলি। আমেরিকায় যাওয়ার পরের গল্প শোন। ধ্রুব হেসে বলল, গল্প শোনার আগ্রহ নেই ভাই আমার, তুমি বরং তোমার প্রাণ পাখিটাকে নিয়ে গিয়ে গল্প করো, আমি একটু পড়ি। আদনান খুশি হলো ভীষণ। আশার হাত ধরে বলল, চলো আশা, তোমার সাথে আজ সারাদিনে গল্প করা হয়নি। আশা বিরক্ত হয়ে বলল, তোমার আর গল্প? তোমার গল্প শুরু হবে রুমের দরজা বন্ধ করে, রোম্যান্সে চলে যাবে, ঝাঁপিয়ে পড়বে তুমি আমার ওপর। ধ্রুব কানে হাত দিয়ে বইয়ের দিকে তাকিয়ে রইল। আদনানে ভীষণ বিব্রত হলো। এই মেয়ের মুখে কোনো লাগাম নেই। আশাকে রুমে এনে আদনান বলল, পাগল হয়েছে তুমি আশা? কি বলছো এসব ধ্রুবর সামনে? আমার মান সম্মান আর রাখলে না। আশা বিরক্ত হয়ে বলল, তুমি যা করো আমি তাই বলেছি আদনান, বাড়তি কিছু বলিনি। আদনান দাঁত কিরমি করে বলল, এমন ভাব করছো যেন শুধু আমারই এসবে ইন্টারেস্ট, তোমার নেই। আশা হাসলো, তারপর বলল, এটা ঠিক, আমারও ওই ব্যাপারে আগ্রহ। তবে কি জানো আদনান, বাংলাদেশে আসার পর তোমাদের কালচার একটু একটু জানার পর আমি নিজেকে সামলে নিয়েছি। এটা তো তোমার দেশ, তোমার দেশের কালচার তুমি ভালো জানো আমার চাইতে। তোমার উচিত ছিল আমাকে বোঝানোর। তুমি কি তা করেছো? সুযোগ পেলেই তুমি আমাকে বদ্ধ ঘরে নিয়ে আসতে চাইছো। আমিও তাই তোমার থেকে দূরে সরে থাকতে চাইছি। তুমি যে মানুষটা কেমন জানো আদনান, তোমাদের 2 ভাইয়ের মধ্যে অনেক ডিফারেন্স। আদনানের মাথায় যেন আগুন জ্বলে উঠল। আশার হাত চেপে ধরে বলল, কি ডিফারেন্স? আশা নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, আর যখন আমি বৃষ্টিতে ভিজছিলাম, ধ্রুব একবারের জন্য আমার দিকে তাকায়নি। ওর সাথে হেঁটে এসেছি বাড়ি পর্যন্ত, ধ্রুবকে একবারও দেখিনি আমার বডির দিকে তাকাতে। অথচ বাড়ি আসতে তোমার নজর গিয়েছিল আমার বডিতে। এই যে একটু আগে আমি ধ্রুবের স্টাডি রুমে গিয়েছি, এটাও একটা এক্সপেরিমেন্ট ছিল আমার। আমি এই টপস পরে যাওয়ায় ধ্রুব পুরোটা সময় বইয়ের দিকে তাকিয়েছিল। আমি ওকে বলছিলাম আমাকে স্টোরি বলতে, ও তখন তাকায়নি আমার দিকে। তুমি ওর স্টাডি রুমে ঢুকেই আমার সারা শরীর স্ক্যান করে ফেলেছো। এই জন্যই ধ্রুবকে আমার ভীষণ ভালো লাগে। ও একজন পারফেক্ট মানুষ, তোমার মতো কাউকে ইমপ্রেস করার মতো ধ্রুব করে না, বরং ওর এই শুদ্ধ ওর প্রতি মানুষকে ইমপ্রেস করে। আদনান কি বলে ভেবে পেল না। আশার কাছ থেকে আদনান এইসব একসেপ্ট করেনি। আশা কি তবে ধ্রুবকে একেবারে মজে গেছে? আদনান হতভম্ব অবস্থায় রেখে আশা বের হয়ে গেল আফিফার রুমের দিকে। দুপুরে খাবার টেবিলে ধ্রুব বসার পর ধ্রুবর বাবা সেলিম সাহেব এসে বসছেন ধ্রুবর মুখোমুখি চেয়ারে।
ধ্রুব সবেমাত্র মুখের ভাতের লোকমা তুলছে সেই সময় সেলিম সাহেব বললেন, ধ্রুব, খাবার পর তুমি গিয়ে তোমার মাকে দেখে আসবে। ধ্রুব ভাতের লোকমা রেখে দিয়ে বলল, আমি কারো হুকুম মেনে চলার মানুষ নই। সেলিম সাহেব ভীষণ রাগ উঠে গেছে আজ। গভীর রাত থেকে দীপালির অসুস্থতার খবর জানার পর থেকে ধ্রুবর এই বাঁকা কথা তার সহ্য হল না। চিৎকার করে বললেন, অবশ্যই মেনে চলবে তুমি আমার হুকুম। আমার ছেলে তুমি। আমার বাড়িতে থাকতে হলে, আমার বাড়িতে খেতে হলে তোমাকে আমার কথা মানতেই হবে। ধ্রুব হেসে ফেল শব্দ করে, তারপর বলল, কি বললেন যেন আপনি? আমি কে? আপনার ছেলে? মিথ্যে কথা এটা, আমি কারো ছেলে নই। যেদিন মনে ছিল না আমি আপনার ছেলে, যেদিন আপনার পা জড়িয়ে ধরে বলেছিলাম, বাবা আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, মাও চলে গেছে, আপনিও চলে যাবেন আমাকে রেখে, কই সেই দিন তো আপনার মনে পড়েনি আমার কথা? আপনার নতুন বউ সেদিন ধাক্কা দিয়ে আমাকে ফ্লোরে ফেলে দিয়ে আমার কপাল ফাটিয়ে দিল। সেই দিনও তো আপনার মনে ছিল না আমি আপনার ছেলে। ভীষণ জ্বরে কাঁদতে কাঁদতে সেদিন আপনাকে পাশে পেতে চেয়েছিলাম। সেই দিন তো আপনি আসেননি আমার কাছে, মতির মাকে পাঠালেন আমার কাছে থাকতে। ছোট ছিলাম কিন্তু অবশ ছিলাম না আমি, সব মনে আছে আমার। আর শুনতে চান কিছু? আর কি বললেন আপনি? আপনার বাড়িতে থাকতে হলে, খেতে হলে আপনার কথা শুনতে হবে। তবে বেশ, আমি আপনার বাড়ি ছেড়েই চলে যাচ্ছি, থাকবো না আপনার বাড়িতে। মুহূর্তে যেন একটা ভূমিকম্পের মতো সব কিছু এলোমেলো হয়ে গেল। ধ্রুব দোতলায় গিয়ে একটা ব্যাগ হাতে নিজের শার্ট প্যান্ট নিয়ে বের হয়ে এলো। হাসনা বেগম গিয়ে পথ আটকে দাঁড়ালেন। তিনি কিছু বলার আগেই ধ্রুব বলল, তোমার পায়ে পড়ি চাচি, আমাকে তুমি থাকতে অনুরোধ করো না। তোমার অনুরোধ আমি ফেলতে পারবো না চাচি, তবে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে থাকতে হবে আমাকে। আমার নিজের কাছে নিজেকে তুমি ছোট করো না। এই কথার পর হাসনা বেগম আর কিছু বলার থাকে না। ধ্রুব হনহনিয়ে চলে গেল। হাসনা বেগম সেলিম সাহেবের সামনে গিয়ে বলল, খুশি হয়েছেন তো মেজো ভাই? আপদ বিদায় হয়েছে, এবার শান্তি হলো তো আপনার? কীভাবে পারলেন ছেলেকে খোটা দিতে? ক্লাস 8-এ ওঠার পর থেকে ধ্রুব নিজেই টিউশনি করে নিজের পড়াশোনার খরচ চালায়। অনার্স উঠে তো ঢাকা শহরেই চলে গেল। আপনার একটা কানাকড়িও তার পিছনে খরচ করতে হয়নি। তবুও কীভাবে পারলেন ছেলেকে খোটা দিতে? কার জন্য খোটা দিলেন? যে নিজের স্বামী সন্তান রেখে চলে গেল এই বাড়ি থেকে, তার জন্য? কিসের দায় ধ্রুব? তাকে দেখতে যাবার? ধ্রুব যেদিন মা করে পুরো বাগান বাড়ি গড়াগড়ি খেয়ে কেঁদেছিল, সেই দিন কি সে এসেছিল ধ্রুবকে দেখতে? স্কুল থেকে চুরি করে ধ্রুব দীপালির বাড়ির সামনে গিয়ে হাজির হলো। কই, তখনও তো সে এলো না একবার ছেলেকে দেখতে। দীপালির পিসমশায়ের ঘাড় ধাক্কা দিয়ে আবার ধ্রুবকে বের করে দিল। বাড়িতে জানার পর আপনি ধ্রুবকে বাগানের আম গাছটার সাথে বেঁধে মেরেছেন। কেন গেল সেই বাড়িতে? তার জন্য। তখন তো কেউই এই ছেলেটার কথা ভাবেনি, আজ কেন তার উপর অধিকার দেখাতে আসছেন? পাথরের মূর্তির মতো সবাই থ মেরে বসে রইল। সেলিম সাহেব জবাব দিল না। কি জবাব দেবেন তিনি? রাগের মাথায় ছেলেকে এই কথা বলছেন, মন থেকে তো আর বলেননি। কাকে বোঝাবেন এই কথা তিনি? কারোর আর খাওয়া হলো না আদনানকে ছাড়া। আদনান মনে মনে ভীষণ খুশি হলো ধ্রুবর চলে যাওয়ায়। শালুক স্কুল থেকে ফিরে দেখে পুরো বাড়ি কেমন থ মেরে আসছে। কি হয়েছে কিছুই বুঝতে পারলো না। শাপলাও কলেজে গেছে, কাকে জিজ্ঞেস করবে শালুক? মায়ের কাছে গেলে এবার গিয়ে দেখে মায়ের মুখ ভার। এটা হচ্ছে সতর্কতা সংকেত। মায়ের মুখ ভার দেখলে কেউ মাকে ঘাটায় না। দাদির ঘরে গিয়ে শালুক জিজ্ঞেস করলো, দাদি সবাই এমন চুপ করে আছে কেন? সিতারা বেগম কেঁদে উঠলেন। কেঁদে কেঁদেই বললেন, আমার ভাইয়ের যে পোড়া কপাল বোন, আমার ভাই রাগ করে কোথায় যেন গেছে গা। শালুকের বুক কেঁপে উঠল। ধ্রুবভাই নেই? রাগ করে চলে গেছে ধ্রুবভাই, কিন্তু কোথায় গেছে? শহর তো যাবেন না শালুক শিওর। হল বন্ধ, গিয়ে থাকবে কোথায়? তবে কোথায় গেল? চিন্তায় উৎকণ্ঠায় শালুকও খেলো না। বাকিটা সময় শালুক অপেক্ষা করে রইল ধ্রুবভাই বাড়িতে আসার। দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধ্যা, কিন্তু ধ্রুব এলো না। জাগ বেঁধে পাখিরা নেড়ে ফিরতে লাগলো। চারদিকে কোলাহল থেমে যেতে লাগলো। বাগানে বসে একটা প্রথম পেঁচা ডাকতে লাগলো বড় করুণ সুরে। শালুকের বুক কাঁপতে লাগলো। ধ্রুব কোথায়? ভালো আছে তো? এত কষ্ট কেন তাকে দিল সৃষ্টিকর্তা? কি হতো যদি আর একটু কম কষ্ট দিত? রাত বাড়তে লাগলো। সেই সাথে পাল্লা দিয়ে বাড়তে লাগলো শালুকের বুকে চিনচিনে ব্যথা উৎকণ্ঠা। তবু ধ্রুব ফিরে এলো না। নুরুল ইসলাম সাহেব হজ করে ফিরেছেন সবেমাত্র 1 সপ্তাহ হলো। এখনও গ্রামের মানুষজন তার সাথে দেখা করতে আসেন। তিনি সবার সাথে গল্প করেন। নবীর দেশ আরব দেশ ঘুরে এসছেন। আল্লাহর ঘর কাবা শরীফ থেকে এসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করে এসছেন। সবাই আগ্রহী নিয়ে শুনে সেই স্বপ্নের দেশের কথা। শুনতে শুনতে কেউ চোখের পানি ফেলে। নুরুল ইসলাম সাহেব চোখ বন্ধ করে ফেলে সেই সব স্মৃতি রোমন্থন করেন। দরাজ গলায় সবার কাছে সেই সব বলেন। এমনি কি বিকেলবেলায় সেলিম সাহেব বাড়িতে এলো। সেলিমকে উপেক্ষা করে সবার নজর গিয়ে পড়ল একটা লাল বেনারসি শাড়ি পরনে মেয়েটার ওপর। সবাই ভয়াবহভাবে চমকে উঠল মেয়ের স্মৃতিতে সিঁদুর দেখে। সেলিম সাহেব বাড়ির ভেতরে ঢুকে মাকে সালাম করলো। দীপালি প্রণাম করলো। সিতারা বেগম কিছু বুঝে উঠতে পারলেন না। সেলিম যখন বলল, ও দীপালি আমার স্ত্রী, আজ আমরা বিয়ে করছি, সেই মুহূর্তে সিতারা বেগম অজ্ঞান হয়ে লুটিয়ে পড়লেন। এলাকার লোকজন সবাই হাসাহাসি করতে লাগলো। বাবা হজ করে এসছে তো ছেলে
এদিকে হিন্দু মেয়ে বিয়ে করে এনেছে। তেমনি ঝড় উঠল দীপালির বাড়িতে। দীপালির বিয়ে পাকা কথা চলছে, সেই মুহূর্তে দীপালি একটা মুসলমান ছেলের হাত ধরে ঘর ছেড়েছে। লজ্জায় অপমানে মাথা কাটা গেল দীপালির পরিবারের। একই গ্রামে 2 বাড়ি হওয়ায় লোকজন তামাশা করা ভালো খোরাক পেয়ে গেল। নুরুল ইসলাম সিদ্ধান্ত নিলেন ছেলেকে তিনি ত্যায্যপুত্র করবেন, কিন্তু পারলেন না নিজের স্ত্রীর জন্য। সীতারা বেগম সেই সময় অসুস্থ হয়ে শয্যা নিলেন। ছেলেকে ত্যায্যপুত্র করার কথা শুনে অসুস্থতা আরও বেড়ে গেল। দীপালির বাবাও ভেঙে পড়লেন। বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ার কারণে নয়নের মনে ছিল দীপালি। 2 ভাইয়ের একমাত্র আদরের বোন, রূপেগুলো অতুলনীয়। দীপালির বাবা গর্ব করে বলতেন, এ আমার মা দুর্গা। বাস্তবিক দীপালিকে দেখতেছিল দেবীর মতো। প্রতিদিন গ্রামে বউ জের আসতো দীপালিকে দেখতে। মোমের মতো পুতুল দেখতে দীপালি, হাঁটু পর্যন্ত লম্বা তার ঘন কালো চুল। নিন্দে করার সাথে লোক স্বীকার করত বউ পেয়েছে বটে সেলিম, বড় রূপবতী বউ পেয়েছে। এমন রূপবতী এই তল্লাটে দ্বিতীয়টি নেই। এরকম আগুন সুন্দরী হলে সন্ন্যাসীও ধ্যান ভেঙে যাবে, সেলিম সেখানে কি এমন? নুরুল ইসলাম সাহেব ছেলের সাথে কথা বলা বন্ধ করে দিলেন। দীপালি আগবাড়ি শ্বশুরের সাথে কথা বলতে চাইলে নুরুল ইসলাম সাহেব তার ছায়াও মারাতেন না। বিয়ের 2 মাসের মাথায় দীপালি গর্ভবতী হলো। সবাই আস্তে আস্তে দীপালিকে মেনে নিতে চেষ্টা করলো, শুধুমাত্র নুরুল ইসলাম সাহেব ছাড়া। সারাক্ষণ আল্লাহর কাছে চোখের পানি ফেলতে বলতেন, কেন আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে চলে যাচ্ছেন না? এই অনাচার দেখার জন্য কি তিনি বাঁচিয়ে রেখেছেন? এর চেয়ে মরণও ভালো ছিল। তেমনি দীপালির বাবা মা ঠাকুরের কাছে দিনরাত প্রার্থনা করতেন। গর্ভবতী হওয়ার পর থেকে দীপালি বাবা মাকে ভীষণভাবে মনে পড়তে শুরু করলো। একটা বার বাবা মাকে দেখার মন প্রাণ আনচান করে। মা হওয়ায় যে কি কষ্ট তা টের পেল দীপালি। আর সেই মুহূর্তে সে বুঝতে পারলো কি ভুল করে ফেলেছে সে। মাঝে মাঝে বাড়ির টেলিফোনে কল দিয়ে গভীর সুরে বাবা হ্যালো বলতে দীপালি রিসিপ্টার নামাই ফেলতো। এমন সময় ধ্রুব হলো। দীপালির মনে অপরাধবোধ আরও বেড়ে গেল। বাবা মায়ের আদরও পাচ্ছে না, শ্বশুর শাশুড়িও তাকে মেনে নিচ্ছে না। 2 টানাপড়ের স্বামীর সাথেও সম্পর্ক ভালো যাচ্ছে না। সারাক্ষণ শ্বশুরের আহাজারি শুনতে শুনতে দীপালির আরও কিছু ভালো লাগছে না। মুক্তি পেতে চাইল সব বধন থেকে। একদিন বাড়িতে কল দিতেই দীপালির মা কল রিসিভ করলো। ভয়ে ভয়ে দীপালি একবার মাকে বলে ডাকলো। তারপর শুনতে পেল মায়ের গঞ্জনা অভিশাপ। এরপর থেকে দীপালি রোজ দুপুরে মাকে কল দিত। মা অবশ্য দীপালি কলের অপেক্ষায় থাকতো। একবার রিং হতে রিসিভ করতেন। মেয়ের সাথে স্বাভাবিক কোনো কথা বলতেন না, স্বপন ছাড়া। ধ্রুব আস্তে আস্তে বড় হলো। দীপালির বাবার ভীষণ অসুখ হলো। মেয়েকে দেখার জন্য যেন প্রাণ পাখি দেহের খাঁচা ছেড়ে যেতে পারছে না। এমন অবস্থায় কথা সেদিন দীপালির মা নিজেকে কল দিয়ে জানালো দীপালিকে। মেয়ের মন মানল না আর। স্বামী সন্তান সংসার সবকিছু ভুল করে গিয়ে ছুটে গেল। যাবার আগে ছেলেকে বুকের মধ্যে অনেকক্ষণ জড়িয়ে ধরে রাখলো। মায়ের মনে হয়তো বুঝে গেছে একবার বাড়ির ভেতরে গেলে আর ফিরে আসবে না হয়তো। ধ্রুবর বাবার জন্য একটা চিঠি লিখে গেল। সেই যে দীপালি গেল আর ফিরে এলো না। রাতে বাড়ি এসে চিঠি পড়লো ধ্রুবর বাবা। বেশি কিছু লিখেনি দীপালি, শুধু এতটুকুই লিখেছে, চলে যাচ্ছি। এই যাওয়াই হয়তো শেষ যাওয়া। ভালো হলো তোমার সামনে থেকে যে যেতে হয়নি। আমার নারী ছেঁড়া ধন রেখে গেলাম তোমার কাছে। আমাকে ঘৃণা করবে জানি, তবে ওকে অবহেলা করো না। এই কয়েক বছর এতটুকু বুঝতে পেরেছি, জীবনে শুধু ভালোবাসা থাকলেই হয় না, বাবা মায়ের ভালোবাসা তাদেরও পাশে পাওয়া লাগে। 2 ধর্মের মানুষ হয়ে ভালোবাসা যায় হয়তো, কিন্তু সংসার করা যায় না। প্রথম কয়েকটা দিন ধ্রুব মায়ের জন্য ভীষণ কাঁদত। ধ্রুবর সাথে পাল্লা দিয়ে কাঁদত পিচ্চি শাহরুখ। শাহরুখ তখন ভীষণ ছোট, কারো কান্না দেখলেই সে কাঁদে। শুরু হলো সেলিম সাহেবের স্বভাব বদলানো যাওয়া। ধ্রুব তখন তার চক্ষুশূল হয়ে গেল। ধ্রুবর দিকে তাকালেই দীপালিকে দেখতে পেত। তখনই তার মাথা গরম হয়ে যেত। কোনো কারণ ছাড়াই নিজের রাগ উঠলেই ধ্রুবকে ইচ্ছামতো মারতেন। মার খেতে খেতে ধ্রুবর সারা শরীর কালশিটে পড়ে গেল। কেউ তাকে থামাতে পারতেন না। তখন রুমের দরজা বন্ধ করে ছেলেকে ভীষণ মারতেন, উন্মাদ হয়ে যেতেন। ছোট ধ্রুব কি বুঝতে পারতো বাবার মনের কষ্ট? কে জানে, হয়তো বুঝতে পারতো, এজন্যই কাঁদত না। মারকে ধ্রুব কিছুতেই কাঁদত না। সে জানতো তার কান্না শুনলে দাদা দাদি বাবাকে গালাগালি করবে, বড় চাচা রাগারাগি করবে, শালুক কাঁদবে। ছোট্ট শালুক ঠোঁট বাঁকিয়ে কাঁদলে ধ্রুবর ভীষণ খারাপ লাগে। শেষকাতুনে মেয়ে সারাদিন শুধু কাঁদে। খাবার খেতে গেলেও কাঁদে, গোসল করাতে গেলেও কাঁদে, কেউ কোলে না নিলে কাঁদে, কারো কান্না শুনলে দ্বিগুণ শব্দে কাঁদে। পুতুলের মতো দেখতে ছোট্ট মেয়েটা কান্নায় ছোট চাচি বিরক্ত হন ভীষণ। 2 বছরের বড় ছোট শাপলা শালুককে নিয়ে চাচির তখন দিশেহারা অবস্থা। এরই মধ্যে শালুকের সারাক্ষণ কান্না চাচিকে আরও বিরক্ত করে। ধ্রুব বড় মানুষদের মতো সব বুঝতে পারল। বাবা যে মনে ভীষণ কষ্ট, সে কষ্ট না হয় তাকে খানিকটা মারে, অসুবিধা কিসে তাতে? সমস্যার সমাধানের ধ্রুব কান্না না করাই হলো। এরপর ধ্রুব আর কিছুতেই কাঁদে না। সেলিম সাহেবের মাথায়ও রক্ত উঠে যেত। আবার বেশি যখন দেখতো ধ্রুব কাঁদছে না। কেন কাঁদবে না ধ্রুব? তাকে কাঁদতে হবে। আঘাতের পরিমাণ বেড়ে যেত 1000 গুণ।
কিন্তু ছেলের গলা দিয়ে শব্দ বেরোতো না। রাগের মাথায় ধ্রুবর গলা টিপে ধরতেন, টপ টপ করে চোখ দিয়ে অশ্রুপাত হতো, কিন্তু ধ্রুব কাঁদত না। রাত হলে আদুরে বিড়ালের মতো বাবার গা ঘেঁষে ধ্রুব শুয়ে পড়ত। মাঝরাতে সেলিম সাহেব ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদতেন, কিন্তু রাগের সময় সব ভুলে যেতেন। আবার তার উপর গ্রামের মানুষ হাসাহাসি করতো তাকে নিয়ে, সবকিছু ঝাল মেটাতেন বদ্ধ করে ছেলেকে মেরে। বাবার তো সব আঘাত ধ্রুব ভুলে যেত বাবার গা ঘেঁষে ঘুমালে। বাবার শরীর থেকে কেমন মায়ের ঘ্রাণ পেত ধ্রুব। মায়ের জন্য ধ্রুব ভীষণ মন কেমন করে সারাক্ষণ। তবে ধ্রুব বুঝে গেছে এই কথা কাউকে বলা যাবে না, কেউ জানতে পারলে হয়তো ঝামেলা হবে। স্কুল একটা ছেলেকে ধ্রুবকে বলল ধ্রুবর মা কোথায় থাকে সে জানে সেটা। সেদিন ধ্রুব আকাশে চাঁদ হাতে পেল। স্কুল ছুটির পর ছেলের সাথে ছুটে গেল মাকে দেখতে। ভাবলো মাকে বাড়ি ফিরিয়ে আনলেই বাবা আবার ঠিক হয়ে যাবে। বাড়ির সামনে গেট খোলা ছিল। ধ্রুব ভেতরে ঢুকতেই মা মা করে ডাকতে শুরু করলো। দোতলায় ঘরের জানালা দিয়ে দাঁড়িয়ে দীপালি ছেলেকে দেখে সবকিছু ভুলে গেল। ছুটে আসতে চাইল ছেলের কাছে, কিন্তু পারলেন না। তার আগে থেকে নিজের দুই দাদা দীপালির ঘরে আটকে রাখলো। দীপালি পিসিমশাই ধ্রুবর ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে দিকে ফেলে দিয়ে বলল, এই বাড়ির আশেপাশে আর যদি দেখেছি তবে খুন করে নদীতে ফেলে দিব। এইসব শুনে সেলিম সাহেব বাড়ির বাইরে আম গাছের সাথে বেঁধে ধ্রুবকে বেধড়ক মারধর করলো। ধ্রুবর কানে শুধু ভেসে এসেছিল সেদিন শালুকের কান্না। সেই শালুক ব্যথায় ব্যথিত হয়, তাকে কি ভালো না বেশি পারে ধ্রুব? নিজের সাথে নিজে আর যুদ্ধ করতে পারলেন না সেলিম সাহেব। প্রতিদিন ছেলেকে এভাবে মেরেও তার রাগ কমে না। দীপালিকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিলেন। খবর পেল দীপালির বিয়ে হয়েছে। এরপর সিদ্ধান্ত নিলেন নিজেও বিয়ে করবেন। ধ্রুব কতবার বাবার পায়ে পড়ছে, যতবার বাবা নতুন মা আনেন না কেন, কেননা স্কুলে আসে যাওয়া করতে করতে লোক ধ্রুবকে বলতো তোর বাপে বিয়ে করলে তোর তো আর দেখতে পারবে না, তোকেও বের করে দিবে বাড়ি থেকে। ধ্রুবর ভয় হলো, রাত যদি বাবার সাথে ঘুমাতে না পারে সেই ভয়। ধ্রুব বাবার কাছে কত অনুনয় করলো। নুরুল ইসলাম সাহেব তত্ত্বেই নাতির জন্য পাগল হয়ে গেছেন। সবাই ভাবলো আবার বিয়ে করলে ধ্রুবর উপর অত্যাচার কমে যাবে, ঘরে বউ এলো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। নাতির এই কষ্ট থেকে নিজে অনুশোচনা করে নুরুল ইসলাম সাহেব। কিন্তু তার করার ছিল কি? দোষ তো আর করছেন ছেলে, কোনো রকম একটা কাণ্ড ঘটালো সে। কীভাবে পারলো অন্য ধর্মের একটা মেয়েকে বিয়ে করতে? দুই ধর্মে অপমান করলো তারা। ধর্ম তো ছেলে খেলা করার মতো ব্যাপার না। ফরিদাকে বিয়ে করে আনলেন সেলিম। অল্প বয়সী ফরিদার সতীনের ছেলেকে দুই চোখে দেখতে পারতেন না। বকাবকি রাগারাগি যখন তখন মার দেওয়া সবই করতেন, শুধু ভালোবাসতেন না। সেই সময় হাসনায় গিয়েলেন ফরিদের হাত থেকে ধ্রুবকে তিনি বাঁচালেন। সেলিম সাহেব কারোর সামনে ফরিদা কিছু না বললেও রাতে বকাঝকাগো মারধর করতেন ধ্রুবর সাথে এরকম ব্যবহার করার জন্য। আবার রাতে গঞ্জনা সেন ফরিদা দিনে ধ্রুবকে মারতেন। এক বছরের মধ্যে ধ্রুব বুঝে গিয়েছিল এই পৃথিবীতে তার কেউ নেই, বাবাও নেই, মাও নেই। বাবার কাছে ঘুমানোর জন্য কত আবদার করতো, কিন্তু বাবা তার দিকে তাকাতো না, কথা তো বলা দূরের কথা। ধ্রুবর কি ভীষণ কষ্ট হতো তখন। এক বিছানায় ঘুমাতো ধ্রুব এরপর থেকে। আস্তে আস্তে বাবার সাথে কথা বলা বন্ধ করে দিল। ধ্রুবর একাকী জীবন শুরু হলো তারপর থেকে। 10টা বছর কেটে গেল, ছেলে বাবাকে ডাকে না। একটা সময় পর অল্প বয়সী ফরিদা বুঝতে পারলো ধ্রুবর সাথে সে অন্যায় করছে। ধ্রুবর কি দোষ? কিন্তু ততদিনে দেরি হয়ে গেছে। ধ্রুব আর তার দিকে ফিরেও তাকায় না। নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা হয় সেলিম সাহেবের, কিন্তু কি করার আছে? এত ভালোবাসা তো যাকে বাবা মায়ের মান সম্মানের কথা না ভেবে যাকে বউ করে আনলো, সে কিনা তাকে ছেড়ে চলে গেল। তার কষ্ট কি কম হতো? সেলিম সাহেব জানতে পারলেন না, হয়তো কখনো আর জানবেও না, যে সেই দিনের পর দীপালি গৃহবন্দী করে ফেলা হয়। বাবার মিথ্যা অসুখের কথা বলে দীপালিকে বাড়িতে নেওয়া হয়। না, দীপালির আর বিয়ে হয়নি, তবে অসুস্থ হয়ে পড়ে কিছুদিন না যেতেই। তারপর থেকে দীপালির জীবন 4 দেওয়ালে বন্দি কাটছে। এখন অবশ্য বন্দি করে রাখা লাগে না, বিছানার সাথে লেগে গেছে দেবীর মতো সেই মেয়ে। কে বলবে এই সেই দীপালি? সকালবেলা শালুক যখন রুম থেকে বের হলো, তখন তার চোখ মুখে অন্যরকম হয়ে গেছে। 2 চোখ ফোলা ফোলা, গাল লাল হয়ে আছে। আশা শালুককে দেখে অবাক হলো। এক রাতের মধ্যে এই মেয়ের চেহারা এমন হলো কিভাবে? হাসনা বেগম শালুককে ডেকে বললেন, নাস্তা করবি না? শালুক জবাব দিল না, তার কিছুই ভালো লাগছে না। স্কুল দিকে চলে গেল। দুপুরে টিফিন পিরিয়ডে শালুককে চমকে দিয়ে ধ্রুব শালুকের ক্লাসে এলো। শালুকের ইচ্ছে করলো 100 থেকে ধ্রুবভাইকে জড়িয়ে ধরে। মনে হচ্ছে যেন কত শত লক্ষ কোটি বছর পর ধ্রুবভাইকে দেখছিল। চিরদুঃখী এই ছেলেটার জন্য শালুকের মনে যে কী পরিমাণ মায়া জন্মে আছে তা শালুক টের পায় ধ্রুব যখন মন খারাপ থাকে তখন। ধ্রুবের উপর হওয়ার রাগ, অভিমান, জেদ সব শালুক ভুলে যায় তখন। ধ্রুব এসে বলল, আয় আমার সাথে। একটা ফুচকার দোকান হয়েছে জানিস, ভীষণ ভালো ফুচকা বানায় ওরা। ভাবলাম তোর তো জিহ্বায় জল আসে ফুচকার কথা শুনলে, তাই তোকেই খাওয়াই। শালুক কান্না এলো হঠাৎ করে। ধ্রুব শালুকের কান্না দেখে বলল, তোর ছিসকাতুনি স্বভাব বাদ দিবি তুই? ঢং করছিস তুই? শালুকের একটুও কষ্ট হলো না এই কথা শুনে। উৎসাহী হয়ে গেল ধ্রুবর সাথে। রিক্সায় করে একটা রেস্টুরেন্টে গেল। ফুচকার বদলে ধ্রুব ফ্রাইড রাইসের অর্ডার দিল। তারপর শালুকের দিকে তাকিয়ে বলল,
তোর চোখ মুখের এই অবস্থা কেন? বিয়ে হবে আফিফার, ও কাঁদবে। তোকে দেখে মনে হচ্ছে তোর বিয়ে আফিফার বদলে, তাই কেঁদে কেটে নাক মুখ চোখ সব ফুলিয়ে ফেলেছিস। কাঁদিস না, তোকে দূরে বিয়ে দিব না, যা কাছাকাছি দিব, যাতে সবাই দেখে ওই শুটকির ব্যাপারে ক্যান্সেল। শালক খিলখিল করে হাসল। ধ্রুবর মনে হলো সে যেন ঝর্ণার কুলকুল শব্দ বয়ে চলেছে শুনে। কি মধুর সে হাসির সুর। শালক জিজ্ঞেস করতে চাইলে একবার রাতে কোথায় ছিল ধ্রুব, কিন্তু ভয় জিজ্ঞেস করল না। ধ্রুব যদি রেগে যায়, ধ্রুবকে রাগাতে চায় না শালক। খেতে খেতে ধ্রুব বলল, ঠিকমতো খাওয়া দাওয়া করবি, আমি কিন্তু সব খবর পাই তোর। পড়ালেখা যদি একটু অবহেলা হয় তো দেখবি খুব খারাপ হবে। শালক স্কুলে পৌঁছে দিয়ে এলো আবার ধ্রুব। আগে স্যারের থেকে টিফিন পিরিয়ডের পর 1 ঘন্টা ছুটি নিয়ে রেখেছিল ধ্রুব। স্কুল থেকে বের হয়ে আশাকে একটা টেক্সট দিয়ে বলল, তোমার কাছে কৃতজ্ঞ আমি, তুমি না বললে জানতামই না আমার বোবাকা ফুলটা কাল থেকে না কে আছে। আশা রিপ্লাই দিল, তুমি আমাকে ফ্রেন্ড বানিয়েছো, আমি ফ্রেন্ডের কর্তব্য পালন করেছি ধ্রুব। সকাল থেকেই ঝলমলে রোদ, গাছের পাতায় সূর্যের আলো পড়তেই কেমন চকচক করছে সোনার মতো। শালকের বাড়িতে আজ রান্নার আয়োজন হচ্ছে বাবরচিদের নিয়ে। আজকের আফিফার এঙ্গেজমেন্ট। 2 দিনেই আফিফার চেহারা অন্যরকম হয়ে গেছে, কেমন মলিন হয়ে গেছে আফিফা। শালকের ভীষণ কষ্ট হলো আফিফার জন্য। এত ভালোবাসলো কেন আফিফা জহির ভাইকে? পরক্ষণে শালকের মনে হলো সে কি আদনানকে ভালোবাসেনি? তাহলে তার কোনো এমন হয়নি অবস্থা? সে কেন পারেনি আফিফার আপার মতো আদনানের মুখোমুখি হতে? বরং ধ্রুব ভাই বুঝিয়ে বলার পর থেকে শালকের মাথা থেকে বের হয়ে গেছে আদনানের ব্যাপারটা। তবে শালক কি এটা ভালোবাসা ছিল না? মাথার মধ্যে শালকের এই প্রশ্নটা ঘুরপাক খেতে রাখলো। কাকে জিজ্ঞেস করবে এই প্রশ্নের জবাব সে? নিকটাত্মীয়দের কয়েকজনের দাওয়াত করা হলো এঙ্গেজমেন্টে। দুপুরের দিকে পাত্রপক্ষ এলো। আফিফাকে সাজাতে বসতে গেল শাপলা, শালক, আশা, দিবা, নয়না মিলে। আফিফার বিবর্ণ মুখ কিছুতেই উজ্জ্বল হলো না এত সাজের পরেও। শালকের বুক কাঁপতে থাকে। আফিফা আবার সুখী হবে তো? শালক হাসতে বসে থেমে গেল। কেন জানি সাজতে ইচ্ছে করছে না। সেদিন ধ্রুব ভাই বলেছিল সাজলে ওকে নাকি জঙ্গলিদের মতো লাগে। তাকে যে সজারুর মতো লাগে তা তো শালক বলেনি। নিজে হেসে ফেলল শালক নিজের মিথ্যা কথায়। ধ্রুব ভাইকে কখনোই সজারুর মতো লাগে না। শ্যামবর্ণের মায়াবী চেহারার মানুষটাকে দেখলেই অন্যদের থেকে আলাদা মনে হয়। পাঞ্জাবি পরে টুপি মাথায় দিয়ে যখন মসজিদ থেকে আসে, ধ্রুব ভাইকে মনে হয় পৃথিবীর শুদ্ধতম পুরুষ। শত্রুতর সাধ্য নেই ধ্রুব ভাইকে নিয়ে বিরূপ মন্তব্য করার। মাঝে মাঝে শালকের ভীষণ গর্ব হয়। তখন ক্লাসের স্যারেরা ধ্রুবকে উদাহরণ হিসেবে দেখায়। শালকের ইচ্ছা করে চিৎকার করে সবাইকে বলতে, সে আমার ধ্রুব ভাই, আমার দেখা সেরা পুরুষ, শুদ্ধতম পুরুষ সে। যদি কখনো ধ্রুবর সামনে এসব স্বীকার করে না, কিন্তু ধ্রুবর মনে খারাপ হলে শালক এসব মনে পড়তে থাকে। সাজল না শালক, শুধু একটা জামা গায়ে দিয়ে একটা কালো রঙের হিজাব পরে নিল। বাগানে স্টেজ করা হয়েছে, বসার ব্যবস্থাও করা হয়েছে বাগানে। সকাল থেকে শালক আরও সেদিকে যায়নি, কিন্তু এখন সবাই মিলে নিচে গিয়ে অবাক হলো। সব কিছু কেমন যেন বেখাপ্পা লাগছে। সুন্দর করে সাজানো হয়নি কিছুই। আফিফাকে নিয়ে আসা হলো, আফিফারও মন খারাপ হয়ে গেল। একে তো তার মনে ভীষণ কষ্ট, তার উপরে এমন মন মরা সাজ দেখে মনটা আরও খারাপ হয়ে গেল। কোনো মতো প্যান্ডেল করে চেয়ার টেবিল বসিয়ে দেওয়া হয়েছে যেন। আশাই প্রথম বাংলাদেশে বিয়ে দেখছে। সে নিজেও অবাক, এদের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান এভাবে করা হয়, কোনো ডেকোরেশন নেই, কেমন কেমন যেন। আফিফাকে সেই কথা জিজ্ঞেস করতে আফিফার মন খারাপ করে বলল, আমার কপাল খারাপ আশা, একে তো বিয়ে হচ্ছে যাকে আমার অপছন্দ তার সাথে, আর ওপর ধ্রুবও নেই। আর যদি ধ্রুব থাকতো তাহলে দেখতে সবকিছু ম্যাজিক করে চেঞ্জ করে ফেলতো। আমার এমনই পোড়া কপাল যে এই সময় ধ্রুবও চলে গেল। সমবয়সী হওয়ায় আফিফা ধ্রুবকে নাম ধরেই বলে। আশা বুদ্ধি করে সব কিছু ছবি তুলে ধ্রুবকে পাঠালো। সেই সাথে শালকের ছবিও তারপর আদনানকে দিয়ে জিজ্ঞেস করলো, এইভাবে এঙ্গেজমেন্ট হচ্ছে কেন? তুমি বড় ভাই আছো কেন তাহলে? এইসব সাজানোর দায়িত্ব তোমার না? আদনান বিরক্ত হলো। কবে আশাকে বিয়ে করতে পারবে তার মাথায় সেই চিন্তা, এসব নিয়ে ভাবার সময় কই তার। তাছাড়া এইসব কিছুই আদনান বুঝেও না বুঝে ভালো। সে এইসব কাজকর্মের সময় পিছু টান দেয়। আশা ধ্রুবকে কল দিয়ে বলল, ধ্রুব, আফিফার ভীষণ মন খারাপ, ওর বিয়েটা যাচ্ছে তাই ভাবে হচ্ছে। ধ্রুব জবাব দিল না। কি বলবে সে? তার নিজেরও কি মন খারাপ লাগছে না? কিন্তু কি করার আছে তার এখন? পাত্রপক্ষের কয়েকটি ছেলে আশাকে দেখে কথা বলার জন্য উৎসুক হয়ে গেল। আশা সবার সাথে হাই হ্যালো করলো, কয়েকজনের সাথে সেলফি তুললো। দূর থেকে সব দেখে আদনানের মেজাজটা খারাপ হয়ে গেল। বিড়বিড় করে আশাকে ক্যারেক্টারলেস বলে গালি দিল। সবার সামনে থেকে টেনে নিয়ে গেল নিজের রুমে। আশা অবাক হলো আদনানের এই ব্যবহারে, তবুও কিছুই বলল না। সে দেখতে চায় আদনান কি করে। পুরোটা সময় আদনান আশাকে নিয়ে রুমের দরজা বন্ধ করে বসে রইল। মেহমানদের সময় আরেক ঝামেলা হলো। পাত্রপক্ষের খাবার আগে কনে পক্ষের দাওয়াত করা হলো, মেহমানদের খেতে বসে গেল। এই নিয়ে পাত্রপক্ষ রেখে আগুন হয়ে গেল। নুরুল ইসলাম সাহেব সবাইকে কোনো মতে বুঝিয়ে শুটিয়ে
ঠান্ডা করলেন। এরই মধ্যে অনেকে অনেক কথা বলে ফেলল। আদিবা বেগম বিপদ টের পেয়ে ধ্রুবকে কল দিলেন। এই 2 দিন ধ্রুব যদিও বাড়ির কারোর কল রিসিভ করেনি আশা ছাড়া, তবে এই মুহূর্তে বড় চাচির কল রিসিভ না করে পারল না। আদিবা বেগম ধ্রুবকে কল রিসিভ করতেই হঠাৎ করে ইমোশনাল হয়ে গেলেন। না চাইতেও কান্না চলে এলো তার। কান্না যেতে স্বরে ধ্রুবকে বলল, বাবা তুই কই? এদিকে তো আমার মান সম্মান সব শেষ হয়ে যাচ্ছে। তোর পায়ে পড়ি বাবা, তাড়াতাড়ি বাড়িতে আয়। তোর বোনের বিয়েটা নাই তো ঝামেলাবিহীন ভাবে হবে না। তোর বড় ভাই গাধা কোথায় গিয়ে বসে আছে। এদিকে পাত্রপক্ষের লোকজন রাগারাগি করছে, তাদের আগে আমাদের মেহমান খেতে বসে গেছে বলে। আমি আসছি বলে ধ্রুব দৌড়ে বাসা থেকে বের হলো। ধ্রুব উঠছে তার এক বন্ধুর বাড়িতে। পরনে কুচকানো শার্ট প্যান্ট পরে ধ্রুব দৌড়ে এলো। রাস্তা সেই একটা রিক্সা লাফিয়ে উঠে বলল, চাচা তালুকদার বাড়িতে চলেন। মোটরচালিত রিক্সায় বাড়িতে আসতে ধ্রুবর 15 মিনিট লাগলো। পাত্রপক্ষ খেতে বসলো, কিন্তু দেখা গেল খাবার সার্ভ করার সময় মেয়ে পক্ষের কেউ নেই। বাবুর্চিদের লোকেরা তো আর বেড়ে দিবে না, তাদের কাজ টেবিলে খাবার পৌঁছে দেওয়া। খাবার শেষ হয়ে গেল, তাদের কাজ ঢিমে ঢালে। এদিকে মেয়ের বাবা চাচা দাদাকে বসতে হলো ছেলের চাচা বোন জামাই মামা ফুপাদের সাথে। তারা উঠে কিছুই করতে পারছে না। ওইদিকে আদিবা আকিব জাবির দিব্য ছোট মানুষ, কাকে কোন আইটেম এগিয়ে দিবে তারা কিছুই বুঝতে পারছে না। দেখা যায় সবাই মিলে এক টেবিলের পাশে দাঁড়িয়ে থাকে, অন্য টেবিলগুলোতে কেউ নেই। এই টেবিলের থেকে একজন বলছে এখানে মাংস নেই, তো ওই টেবিল থেকে বলছে কাচ্চি নেই। কারোর টেবিলে বোরহানি নেই, আদনানও নেই। এখানে সব কেমন বিশৃঙ্খল হয়ে গেছে। মেয়ে পক্ষের মেহমানরা যারা ছিল তারা খেয়ে দিয়ে ঘরে গিয়ে বসে আরাম করছে। লজ্জায় শালুকদের দাদার মাথা নিচু হয়ে গেল। শার্টের হাতা ফোল্ড করতে করতে ধ্রুব খাসির মাংসের বাটি নিয়ে গিয়ে এলো যেই টেবিলে পাক্যপক্ষের মামা চাচা দুলাভাই সব প্রধান অভিভাবকরা বসছেন। সবার পেটে খাসির মাংস বেড়ে দিল। ডেকোরেটরদের লোকদের ডেকে কড়া গলায় হুকুম দিল, সবাই এক একটা করে টেবিলের সামনে দাঁড়িয়ে থাকার জন্য, যা শেষ হবে তা যেন দ্রুত নিয়ে আসে। পাত্রে দুলাভাইদের প্লেটে ডাবল রোস্ট চলে দিল। হালকা হাসি মশকরা করার সাথে সাথেই নিজের বাইকে সবার সঙ্গে ডেকে বলল সবাই যেন এক একটা টেবিলের পাশে দাঁড়িয়ে কার প্লেটে কী লাগবে সেসব তুলে দেয়। ঠিকভাবে কাজ করতে পারলে সবাইকে আগামীকাল ঘুরতে নিয়ে যাওয়া হবে। পূর্ণ উদ্যমে সবাই কাজ করে লেগে গেল। এবার ধ্রুবর কড়া কথায় ডেকোরেটরদের লোকেরাও হাত লাগিয়ে কাজ করতে লাগলো। ধ্রুবর দাদার মুখে কালো ছায়া সরে গেল নিমিষেই। ধ্রুবর ভোজবাজির মতো এই কাউকে রোস্ট তুলে দিচ্ছে, তো এই কারোর জন্য কাচ্চি নিয়ে আসছে। কারো প্লেটে মাংস শেষ তো নিজ হাতেই বেড়ে দিচ্ছে। কারো বাচ্চা কান্না করছে, তো আবার কাউকে কাঁধে বসিয়ে সবার জন্য বোরহানির জগ নিয়ে সরছে। কাজের মধ্যে সবার সাথে তাল মেলাচ্ছে, কথাও বলে যাচ্ছে। আগামী শুক্রবার বিয়ের তারিখ ধার্য করা হলো 5 লক্ষ টাকা দেনমোহরে। পাত্রপক্ষ খাবারের পর শালুক বাসায় সবাই খেতে আসলো। ধ্রুবকে দেখে শালুক চমকে গেল। ধ্রুবভাই বাড়িতে এসছে, কেমন অবিশ্বাস্য লাগছে শালুকের। আফিফা অনেক আগেই ধ্রুবকে দেখছে, কিন্তু পাত্রের বোনেরা সাথে থাকায় কথা বলতে পারেনি। সবাই ঘরে বিশ্রাম নিতে যাওয়ার সময় আফিফা দৌড়ে এসে ধ্রুবকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। কে জানে কেন ধ্রুব চোখ ভিজে উঠল। আফিফা কাঁদতে কাঁদতে বলল, ধ্রুব তুই কথা দে, তুই আমার বিয়ের সবগুলো অনুষ্ঠানে উপস্থিত থাকবি। তুই না থাকলে সবকিছু এলোমেলো হয়ে যাবে। ধ্রুব হাসল আফিফার কথায়। তারপর কথা বলতে দিল বিয়ের সব অনুষ্ঠান ধ্রুব অবশ্যই হাজির থাকবে। খেতে এসে আদনান শুনল এই কথা। ধ্রুবকে দেখে আশা ছুটে এসে জড়িয়ে ধরে বলল, আমি ভীষণ অবাক হয়েছি তোমাকে দেখে ধ্রুব। তখন সব অসম্পূর্ণ ছিল যেন তুমি না থাকায়। ধ্রুব মুচকে এসে সম্পূর্ণ আশাকে জড়িয়ে সরিয়ে দিল। আদনানের চোখ জলজল করে উঠল। তারপর হুপ করেই মাথায় একটা প্ল্যান চলে এলো আশার কাছ থেকে ধ্রুবকে দূরে সরাবার। নিজের বুদ্ধিতে আদনান নিজেই অবাক হলো, এত দারুণ প্ল্যান কিভাবে এলো তার মাথায়। খুঁজে পাতিল থেকে মুরগির লেগ পিস এনে ধ্রুব শালুকের পাতে দিয়ে বলল, মন খারাপ করে রেখেছিস কেন? তোর লেগ পিস লাগবে আমি কি তা ভুলিনি। 4টা লেগ পিস রেখেছি তোর জন্য। মেহমানদের বিদায় নেওয়ার পর ধ্রুব চলে গেল না খেয়ে। শত বলেও কেউ তাকে খাওয়াতে পারলো না। রাতে শালুক আফিফাকে একা পেয়ে জিজ্ঞেস করলো, আপা, কেউ যদি কাউকে ভালোবাসে তবে কি তার পাশে অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারে? আফিফা হাসলো, বড় করুণ সে হাসি। তারপর বলল, না রে শালুক, সেটা ভালোবাসা কিছুতেই নয়। ভালোবাসা হলে সে ঝাঁপিয়ে পড়ে তার অধিকার আদায় করে নিত। তাকে না দেখলে বুক চিনচিন করত, অভিমানে চোখে জল আসতো। ভালোবাসার মানুষের কষ্ট দেখলে কলিজা ছিঁড়ে যাওয়ার মতো ব্যথা হতো। আর মুখে হাসি না থাকলে নিজের দুনিয়া অন্ধকার মনে হয়, নিজের সব আনন্দ হারিয়ে যায়, যেমন আমার হতো জহির ভাইয়ের জন্য। শালুক ভয়ঙ্করভাবে চমকালো এইসব শুনে। তবে সে কাকে ভালোবেসেছে, কোনটা ভালোবাসার কোনটা মোহ সে কি বুঝেনি, নাকি কখনো ভালোবাসেনি। পুরো বাড়ি গিজগিজ করছে মেহমানে। এত বড় বাড়ি হওয়ার পরেও যেন জায়গায় কোলাচ্ছে না। আজ আফিফার গায়ে হলুদ। শুরুর দিনই বাকবিতণ্ডা হলো হলুদের অনুষ্ঠান কোথায় হবে সেটা নিয়ে। আদনান চাইছে ছাদে হবে, কিন্তু ধ্রুব চাইছে নিচের বাগানে হবে।
রাগে আদনানের লাক লাল হয়ে এলো। ধ্রুব কিছুতেই ছাদে অনুষ্ঠান করতে রাজি হচ্ছে না, অথচ আদনান ধ্রুবকে আসার জীবন থেকে সরানোর জন্য সেই প্ল্যান সাজিয়েছে। তাতে ছাদে অনুষ্ঠান করা ভীষণ জরুরি। ধ্রুবর কথা হচ্ছে, বয়স্করা বাবারা ছাদে উঠানামা করতে পারবে না, বাচ্চারা ছাদে যাবে যখন তখন দুর্ঘটনা ঘটে যায়, 3 তলা ছাদ থেকে নিচে পড়লে আর রক্ষা নেই। তাই আগেই সচেতন হতে হবে। বিশেষ করে ধ্রুবর দাদি সীতারা বেগম ছাদে উঠতে পারবেন না, ছাদের চাইতে বাগানে জায়গা বেশি, তাই বাগানেই হবে অনুষ্ঠান। আদনান ভীষণ রাগ হলে কিছুতেই ধ্রুবর সাথে পারছে না বলে। একরকম মানুষের মতো ধ্রুব নিজের সিদ্ধান্তেই অটল। একটু পরে দেখা গেল সবাই ধ্রুবর সিদ্ধান্ত মেনে নিচ্ছে। আদনানের সহ্য হচ্ছে না, চিৎকার করে বলল, আমার বোনের বিয়ে, অথচ আমার সিদ্ধান্তের কোনো দাম নেই দেখছি। কথাটা বলার সাথে সাথে আদনানের গালে সপটে চড় পড়ল। ছোট বড় অনেকের সামনে আদনান চড়কে লজ্জায় নীল হয়ে গেল। আদিবা বেগম বললেন, এখন মনে পড়ছে বোনের বিয়ের কথা। ওই যখন বোনের এঙ্গেজমেন্টের অনুষ্ঠান হলো, মেহমানদারি করার নিয়ে সবাই বিপদে পড়ে গেল, তখন তো তুই পালিয়ে গিয়েছিলি। ধ্রুব এসে সব সামলেছে, এখন এসেছে এখানে মাতব্বাড়ি দেখাতে। আশা একটা চেয়ারে বসে ফোন টিপতে টিপতে পা নাড়াচ্ছে আর খিলখিল করে হাসছে। আশার হাসির শব্দ আদনানের কানে বিষাক্ত মনে হচ্ছে। এই মেয়েটার জন্যই তো এত কিছু। এই মেয়ে যে ধ্রুবর দিকে নজর না দিত তবে কি আদনান এরকম উগ্র হতো? আশা আদনানকে চড় খাওয়া দেখে হাসছে শুধু, তারপর ডেকে বলল। আদনানের ইচ্ছে হলো আশাকে খুব বাজেভাবে কিছু গালে দিতে। আদনান কাটা গায়ে নুনের ছিটা দিতেই আশা আবার একবারও বলল, অযথা ধ্রুবর সাথে লাগতে যাও কেন তুমি, আমি বুঝি না। ধ্রুব ভুল সিদ্ধান্ত নেয়নি, এটা তুমিও জানো, তবে কেন মানছো না? সেই মুহূর্তে আদনান কেমন রাগ হলো তা শুধু আদনানই জানে। মনে মনে বলল, ধ্রুব দেখে যাও, আমি একটু আগে ফোনে ভিডিও করছিলাম তোমাদের এইসব। এখানে দেখা যাচ্ছে আন্টি কি দারুণভাবে চড় দিয়েছে আদনানকে। আমি এটা ড্যাডকে দেখাবো, ড্যাড ভীষণ হাসবে এটা দেখে। ধ্রুব, ধ্রুব করে মুখের ফেনা তুলছিস। অপেক্ষা করে, আজ রাতেই ধ্রুবর চক্কর থেকে তোকে বের করে আনবো। ধ্রুব কিচ্ছু বলল না। সবাই মিলে হরুদের স্টেজ সাজালো, প্যান্ডেল সাজালো কাঁচা ফুল আর মরিচবাতি দিয়ে। আশা অবাক হয়ে দেখছে আস্তে আস্তে সাদামাটা একটা প্যান্ডেল রূপ কীভাবে বদলে যাচ্ছে। আদনান নিজের মতো খালাতো ভাই 5-6 জনকে ডাকলো, নিজের রুমে নিয়ে বিদেশ থেকে না ড্রিঙ্কের বোতল বের করে ওদের সামনে রাখলো। উক্তি বয়সী ছেলে ওরা, দেখেই ঝাঁপিয়ে পড়লো টেস্ট করার জন্য। আদনান দিল না, হেসেই বলল, আগে আমি যেভাবে বলেছি সেভাবে কাজ করতে হবে। আমার প্ল্যান সাকসেসফুল হলে এই বোতল সব তোদের জন্য। এগুলো একেবারে অরিজিনাল, আসল টেস্ট পাবি। কত ঝামেলা করে লুকিয়ে এনেছি দেশে, জানিস তোরা কি? সবাই রাজি হলো আদনানের কথায়। গুটি হিসেবে আদনানের সাপটাকে টার্গেট করলো। সন্ধ্যা হতেই সারা বাড়ি ঝিকঝিক করতে রাখলো মরিচবাতির নানা রঙের আলোতে। আশার ভীষণ ভালো লেগেছে এইসব দেখতে। এইসব সাধারণ জিনিসের মধ্যেও আশা নতুনত্ব খুঁজে পাচ্ছে। বাড়ির বাইরে 3টি গেট লাগানো হয়েছে, অনেকটা পথ মরিচবাতি দিয়ে সাজানো হয়েছে। বিকেলে বাড়ির সামনে রাস্তার 2 পাশে গাছের চুন লাগানো হয়েছে। আশার মতো আনন্দ লাগছে এইসব দেখে। নানা রকমের ফল কেটে বিভিন্ন ডিজাইন করা হচ্ছে। শালুক বসে বসে এইসব কাটছে, অন্যদের দেখিয়ে দিচ্ছে। একটা ফলের চেহারা কেমন করে শৈল্পিক রূপ ধারণ করছে তার সবটা ভিডিও করলো আশা। 7টার দিকে আফিফার শ্বশুরবাড়ি থেকে মেহমান এলো আফিফাকে হলুদ লাগাতে। সবাই মিলে হইসই নাচ গানে পুরো অনুষ্ঠান মাতিয়ে গেছে। আশা নিজেও সবার সাথে তাল মিলিয়ে নেচে চলেছে। শালুক নাচতে পারে না, তার ভীষণ মন খারাপ হলো। নয়নাপা আর শালুক মিলে কি সুন্দর করে নাচল। তাদের সাথে ধ্রুবও যোগ দিয়েছে একটু পরপর। শালুকের ইচ্ছে করলো নাচতে, কিন্তু লজ্জাই গেল না। আদনান এসে শালুকের পাশের চেয়ারে বসে পড়ল। খবর শালুক রানী? চমকে উঠল শালুক আদনানের কথায়। তারপর বিরক্ত হয়ে গেল হঠাৎ আদনানকে তারপরে পাশে বসতে দেখে। বরুকুসকে বলল, কি হয়েছে? আদনান ফিক করে বলল, আমাকে এড়িয়ে চলছিস মনে হয় তুই। আমার সাথে তো দেখছি কথাই বলতে চাস না, তার উপর কিছু বললে ছ্যাত করে উঠিস। শালুক ঠোঁট বাঁকিয়ে জবাব দিল, আপনার সাথে কথা বলতে হবে এরকম কোনো কমিটমেন্ট কখনো ছিল বলে তো আমি জানি না। আদনান বলল। ভাব দেখাচ্ছিস নাকি? শালুক আদনানের দিকে তাকিয়ে তারপর বলল, ভাব দেখাতে হলে তো একটা কারণ লাগে। আমি আপনাকে ভাব দেখাতে যাব কোন অকারণে? আপনি কে? আদনান অবাক হলো শালুকের কথায়। শালুক এইভাবে কথা বলছে কেন? শালুক তো এত চালাক ছিল না। আদনান 9-6 যা বুঝিয়েছে 3 তো তাই বুঝত। হঠাৎ করে কি এত বড় হয়ে গেল কি? তীক্ষ্ণ দৃষ্টিতে আদনানকে তাকালো শালুকের দিকে। শালুকের নাকের ডগা তিত্তির করে কাঁপছে। হালকা গোলাপি রঙের লিপস্টিক দেওয়া 2 ঠোঁট ভীষণ কোমল আর মোহনীয় লাগছে। মুখখানায় ফুটে উঠছে কোমলতা, একেবারে মাখনের মতো নরম যেন শালুকের। আদনান শালুকের হাত দিয়ে তাকালো। হাতের মেহেদি দেওয়া, ফর্সা হাতে মেহেদির খয়েরি রঙের কি সুন্দর লাগছে। এর চাইতে সুন্দর কোনো দৃশ্য আদনান যেন আগে দেখেনি। আজ নতুন করে শালুককে আবিষ্কার করলো আদনান, আর তাতেই অবাক হলো। হঠাৎ করে ধ্রুব এসে শালুকের হাত ধরে টেনে নিয়ে গেল স্টেজে।
আনাড়ি শালুক নাচের কোনো মুদ্রা জানে না, হাত পা ছুটতে চেষ্টা করলো সবার সাথে তাল মিলাতে। আদনান তাকিয়ে দেখলো সবটা। আজকাল ধ্রুব তার ভীষণ হিংসা হয়। সবাই কেন যেন ধ্রুবর প্রতি ইন্টারেস্ট হচ্ছে। এই যে শালুক এতক্ষণ আদনানের সাথে কথা বলছিল, বিরক্ত হয়ে সেই শালুকের মুখে এখন লজ্জার হাসি। লাজুক ভঙ্গিতে শালুক হাসছে আর ধ্রুবর সাথে তাল মেলাচ্ছে। কেন, কি আছে ধ্রুবর মাঝে? যেমন করে পোকারা ছুটে যায় আলোর দিকে, তেমনি মেয়েরা ধ্রুবর দিকে ঝুঁকে পড়ছে। অথচ ধ্রুবর চাইতে আদনানের গায়ের রং ফর্সা। তবে কেন মেয়েরা সুন্দরের কদর না বুঝে শ্যামবর্ণ ওই ধ্রুবকে পছন্দ করছে? হলুদ অনুষ্ঠান শেষ হতেই রাত 12:30টার দিকে ধ্রুব চলে যেতে চাইল, কিন্তু পারল না। আদনান সন্ধ্যাবেলায় আফিফাকে বলে দিল এক ফুট ফাঁকে ধ্রুবকে যাতে যেতে না দেয়। ধ্রুব চলে গেলে বিয়েতে নাও আসতে পারে, একবারে রেখে দিতে পারলে ওর রাগ কমে যাবে। সেই কথা মনে রেখে আফিফা কেঁদে চলেছে। ধ্রুব চলে যাবে শুনে ধ্রুব দেখল শালুক মুখ কালো করে দাঁড়িয়ে আছে একপাশে। ধ্রুব জানে ভয়ে শালুক কিছু বলতে পারছে না। আইফার রুমের এরকম কান্না দেখে সেই মুহূর্তে ধ্রুব বলল যে থেকে যাব। শালুক মুখের অন্ধকার কেটে গেল। মেহমান সবার রুমে ভরে গেছে। শাপলা শালুকের আশার এক বিছানায় এসেছে। ইদানিং আশার সাথে শালুকের ভালো সম্পর্ক হয়ে গেছে। শালুক জানে আশা এখন কোনো দোষ নেই। অযথায় মেয়েটাকে অপছন্দ করার কোনো মানেই হয় না। সবাই শুয়ে পড়ছে। বিয়েবাড়ির কোলাহল থেমে গেছে। নিচে বাবরচিরা তাদের কাজ করছে। রাত 2টোর দিকে শাপলার রুমে এসে আদনান একটা বিরিয়ানির প্লেট শাপলার হাতে দিয়ে বলল, ধ্রুব আসার পর থেকে কিছু খাইনি শাপলা, ওকে দিয়ে আসতে বলেছে মা। শাপলা লজ্জা পেল কিছুটা। এমনকি ধ্রুবকে দেখলে তার ভীষণ আনইজি লাগে। ধ্রুবর প্রতি অন্যরকম একটা ফিলিংস একসময় জন্মেছে বলে শাপলা নিজেই লজ্জা পায়। এজন্য ধ্রুবর সাথে খুব একটা কথা বলে না। আদনান চলে যেতেই আশা বলল, শাপলা, আমার চুল তোমার মতন করে বেঁধে দাও না প্লিজ, শালুককে পাঠাও। শাপলা স্বস্তি পেল শুনে। তারপর শালুককে পাঠালো ধ্রুবর রুমে। ধ্রুবর রুমে আদনানের কাজিনরা ঘুমাবে। ধ্রুবকে আদনানের ছাদের রুমে ঘুমাতে বলল। বিরিয়ানির প্লেট নিয়ে শালুক ছাদে চলে গেল। আদনান অপেক্ষা করছে ধ্রুব আর শাপলাকে জড়িয়ে একটা গুজব ছড়ানো, যাতে করে আশা ধ্রুবকে খারাপ ভাবতে বাধ্য করে। শালুক দরজায় নক করে ধ্রুবকে ডাকলো। ধ্রুব সবেমাত্র শুয়েছে, তন্দ্রে এসছে সবে। এই সময় শালুকের ডাক শুনে উঠে বসল। তারপর বিরক্ত হয়ে দরজা খুলল। শালুকের ভেতর আসতেই ধ্রুব দরজা লাগিয়ে দিল। শালুক বারবার ধ্রুবকে খেতে বলছে, কিন্তু ধ্রুব খাচ্ছে না। বিরক্ত হয়ে শালুককে খাবার নিয়ে যেতে বলছে। এরই মধ্যে কারেন্ট চলে গেল। বিয়ে উপলক্ষে জেনারেটর আনা হয়েছে, তাও চালু করা হচ্ছে না। শালুক ভয় করতে লাগলো অন্ধকারে। ছাদে যেন কেউ দুপদাপ করে হেঁটে বেড়াচ্ছে। ভয় শালুক ধ্রুবর হাত চেপে ধরল। ধ্রুব বিরক্ত হয়ে বলল, হাত ছাড় না, আমি দেখি মোমবাতি আছে কিনা ড্রয়ারে। শালুক হাত ছাড়ল না, বলল, এক হাত দিয়ে খোঁজো, আমার ভয় করছে। নিজের ফোনটাও খুঁজে পাচ্ছে না ধ্রুব অন্ধকারে। হাতে টেবিলের কাছে চলে গেল, কিন্তু ড্রয়ারে মোম নেই। ধ্রুব অবাক হলো। ড্রয়ারে সে মোম রাখে সবসময়, কে নিল মোমবাতি তাহলে? হঠাৎ করে বাহিরে কয়েকজন ছেলের শোরগোল শোনা গেল। ধ্রুব রুমের দরজার বাইরে গিয়ে বন্ধ করে দিল ওরা। তারপর চেঁচামেচি শুরু করে দিল। ধ্রুব হাতে ফোন বের করে ফ্ল্যাশ লাইট অন করল। দেখলো ঘেমে শালুকের সারা শরীর ভয়ে। দরজা খুলতে চেয়েও ধ্রুব পারল না। বুঝতে পারলো বাহির দিক থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, সিটকেনি দিল। ধ্রুব বুঝতে পারলো কিছু একটা ঝামেলা হতে চলেছে। বাইরে কয়েকজন মুরব্বী এসে হইচই শুরু করে দিল। সবার চিৎকার। ধ্রুবর বাবা চাচারা সবাই ছাদে এলো। আদনান সহ একটা ছেলে বলল, আমরা ছাদে এসেছি এমনি হাঁটতে, এসে শুনি এই রুম থেকে দুজন ছেলেমেয়ের কথা শোনা যাচ্ছে, বাজে শব্দ আসছে। আদনান জিজ্ঞেস করলো। ভেতরে কে আছে? ছেলেটা বলল, জানি না কে আছে। আমরা খারাপ কিছু হচ্ছে বুঝতে পেরে দরজা বন্ধ করে দিয়েছি বাইরে থেকে। ওরা রুমটাও অন্ধকার করে রেখেছিল। মুরব্বী একজন বলল, নিশ্চয়ই ভেতরে কেউ আকাম করছে। আদনান এত আনন্দ হলো সবার সামনে মহান সাজা ধ্রুব আজকে খারাপ অবস্থা হয়ে যাবে। কারেন্ট চলে এলো সেই মুহূর্তে। দরজা খুলতে ভেতর থেকে শালুক আর ধ্রুব বের হয়ে এলো। আদনান চমকে উঠল শালুককে দেখে। সে তো শাপলাকে পাঠিয়েছিল, তবে শালুক এলো কীভাবে? মুহূর্তে কানাঘুষা হয়ে শুয়ে গেল। খবর আগুনের মতো দ্রুত ছড়িয়ে পড়লো সারা বাড়িতে। কয়েকজন রংচং মাখিয়ে বসিয়ে বর্ণনা করলো। ধ্রুব আর শালুক দুইজনের সবাই শুয়ে পড়লে সুযোগ ছাদের ঘরে গিয়ে কি খারাপ কাজ করছে। শালুকের ব্যাপারটা বুঝতে কিছুটা সময় লাগলো। তারপর বুঝতে পেরে শালুক হতভম্ব হয়ে গেল। কেউ কেউ বলল, বাপের মতো চরিত্র হয়েছে। বাপে যেমন হিন্দু মেয়ে বিয়ে করছে, ছেলেও তেমনই চরিত্রহীন হয়েছে। পৃথিবীর সব বাসাদানা ধ্রুবর কাছে এসে নির্বাক হয়ে গেল। এই ভিন্ন অপবাদের জবাব ধ্রুব কি দিয়ে দেবে তাই ভেবে পেল না। ধ্রুবর মাথায় কাজ করলো না হঠাৎ করেই। শুধু অপলক তাকিয়ে রইল শালুকের দিকে। কিছুক্ষণ পর ধ্রুব মাথায় বুদ্ধি আসতেই ধ্রুব কিছু বলতে চাইল, কিন্তু নুরুল ইসলাম সাহেব ধ্রুবকে কথা বলতে নিষেধ করলেন। নাতির হাত চেপে ধরে বললেন, তুমি হয়তো প্রমাণ করে দিবা সব মিথ্যা, কিন্তু তাতে তোমার কোনো বদনাম থাকবে না। কিন্তু 5 বছর পরেও আমার ছোট বুবুরে বিয়ে দিতে গেলেও লোকে কইব এই মাইয়ার চাচাতো ভাইয়ের লোকে খারাপ সম্পর্ক ছিল।
দাগ থেকে যাইব আমার শালুক ফুলের গায়ে। ধ্রুব শালুকের হাত শক্ত করে ধরে বলল, আমার কাছে প্রমাণ আছে দাদা। নুরুল ইসলাম সাহেব বললেন। শালুকের বাবা মা দুইজনে হতভম্ব, সেই সাথে হতভম্ব শাপলা, আশা নয়ন দিবা। নুরুল ইসলাম সাহেব বললেন, সবাই সব দেখব, বিশ্বাস করব, তারপরও আবার আমার শালুকের নিন্দা করব। ওরে খারাপ বলতে কেউ দুইবার চিন্তা করব না। শালুকের জন্য তোমার চাইতে ভালো পাত্র অন্য কেউ হবে না। হাসনা বেগম বলে উঠলেন, কাজী ডেকে আনো, এখনই ওদের বিয়ে দেব। নিশ্চুপ পাথরের মূর্তির মতো শালুক বসে রইল নির্বাক। সেই রাতেই কাজী এলো, দুজনের বিয়ে হলো। হতবাক শালুক নিজেও বুঝতে পারল না তার অপরাধ কী ছিল। ফজরে আজান হচ্ছে চারদিকে, কেউই ঘুমায়নি সারা রাত। আর ধ্রুব ছাদের সেই ছেলেগুলোকে ডেকে আনলো। তারপর সবাইকে ছাদে বসতে বলে শালুকের হাত ধরে ছাদের সেই রুমের দিকে নিয়ে ল্যাপটপটা বের করে আনলো। দাদার সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, আমার কাছে স্পষ্ট প্রমাণ আছে দাদা, তবুও আমি শালুকের বদনাম হয় বলে এইভাবে বিয়ে করে নিয়েছি আপনার মুখের দিক তাকিয়ে। এবার সেই সিসিটিভি ফুটেজ দেখুন, ক্যামেরা লাগিয়েছে সেই দিন আমার রুমে। আমার অনুমতি ছাড়া দিব্য আমার আমর আরও একটা ছবি লাগিয়েছে বলে, যাতে কেউ আমার রুমে আমার অনুপস্থিতিতে অন্য এরকম কিছু করতে না পারে যা আমার রাগ হবার কারণ হয়। এবার আপনি দেখুন ক্যামেরায়, আদনান ভাই আমার রুমে থেকে সব মোমবাতি নিয়ে গেছে। বিকেলে দেখুন, এই দেখুন শালুক এসেছিল আমার জন্য খাবার নিয়ে, তখন কারেন্ট চলে গেল, তাই রুম অন্ধকার হয়ে যায়। আমার রুম থাকা মোমবাতি কেউ নিয়ে সরিয়ে ফেলে, এর জন্য রুমে অন্ধকার হয়ে যায়। তারপরও আমি ফোনের ফ্ল্যাশ অন করে রাখি। এবার ওদের যে কথা জিজ্ঞেস করেন কেন ওরা এই মিথ্যে কথা বলছে, তা নাহলে দাদা আমার সাথে খারাপ কেউই হবে না, সবাইকে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। ধ্রুব তীব্র রাগ দেখে ভয়ে সবাই সত্যিটা বলে দিল। আদনানের কথা মতো ওরা ছাদের রুমে ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছিল। আদনান তাদের বলেছিল এই বাগানে লুকিয়ে থাকতে, তারপর এই রুমের লাইটটা অফ হয়ে যেতেই যেন দরজা বন্ধ করে দিয়ে চেঁচামেচি শুরু করে দেয়, তাহলে বিদেশ থেকে আনা বোতল ওদের দিবে। মেইন কালপিট আদনান জানতে পেরে সবাই হতবাক হয়ে গেল। হাসনা বেগম কেঁদে ফেললেন শুনে, তেমনি হতভম্ব হলেন আদিবা বেগম। তার ছেলে এতটা নিচে নেমে গেছে ভাবতেই তার অবাক লাগছে। নিজের আপন চাস্ত ভাই বোনের সম্পর্কে এরকম মিথ্যা অপবাদ দিয়ে সে এভাবে ভেসে যাবে আদনান নিজেও ভাবতে পারেনি। বিশেষ করে শাপলা জায়গাতে শালুককে দেখে আদনান সবচেয়ে বেশি শক পেয়েছে। ধ্রুব কারোর সাথে কোনো কথা বলেনি। শালুক সামনে গিয়ে বলল, আজ থেকে তুমি আমার স্ত্রী শালুক, তো সব দায়িত্ব আজ থেকে আমার। আমি চাচ্ছি না আর এই মুহূর্তে এখানে থাকতে। তুই কি যাবি আমার সাথে এখান থেকে? এখানে থাকলে তুই ভালো থাকবি না শালুক। রাগে অভিমানে যন্ত্রণায় শালুক বুক ভারী হয়ে গেল। নিচের দিকে তাকিয়ে বলল, যাবো আমি তোমার সাথে। কেউ আটকাতে পারল না আর। শালুকের হাত ধরে এক কাপড়ে বের হয়ে গেল ধ্রুব। পিছনে রেখে গেল এক বুক যন্ত্রণা, অভিমান। আজ আইবার বিয়েবাড়ির সকল আনন্দ চাপা পড়ে আছে মন খারাপের আড়ালে। সবাই কেমন রোবটের ন্যায় চলছে, হাসি মুখে বেদনার চাপ, বুকে লুকাই তো গোপন ব্যথা। আকাশে মেঘের আনাগোনা, যেন আকাশে ওর মন খারাপ। আদনান সকাল থেকে নিজের রুমে বসে আছে দরজা আটকে। কী করছে সে কিছুই বুঝতে পারছে না। সে তো শালুকে হারাতে চায়নি, বরং আজীবনের জন্য শালুককে রেখে চেয়েছে। কিন্তু কি হয়ে গেল এটা? শাপলা কাঁদছে ভীষণ। ছোট্ট বোনটাকে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলবে সে কখনো ভাবিনি। আশা কিছুই বুঝে উঠতে পারছে না আদনান কেন এমনটা করছে। তার সব কিছু বিরক্ত লাগছে। আর যদি শালুকের বদলে শাপলা যেত ওই ঘরে, তাহলে কি হতো? ধ্রুব তখন কি করতে থাকতো? সে কি শাপলাকে বিয়ে করত? তাহলে তার ভালোবাসার কি হতো? যাকে ছোটবেলা থেকে ভালোবেসে এসছে তাকে কিভাবে ভুলে যেত? উত্তর পায় না আশা। খুব সাদামাটাভাবে আফিফার বিয়ে হলো। বিয়েতে কোনো সানাই বাজেনি, কেউ কান্না করেনি। আফিফা বিয়েতে একটুও কাঁদেনি। পুরো সময়টা রোবটের মতো ছিল অনুষ্ঠানে। আদনান বের হলো আফিফার বিদায় অনুসময়। আফিফা সবার থেকে বিদায় নিল, কিন্তু আদনান সবারও গেল না, ফিরেও তাকালো না আদনানের দিকে। আফিফা চলে যাওয়ার পরপরই সবাই আদনানকে নিয়ে বসলো। হাসনা বেগম নীরবে কেঁদে চলেছেন। ছেলেটা এমনিতে কপাল পোড়া, এখন সেই সাথে নিজের মেয়ের কপাল পোড়ালো। শালুক যে বড় অবুঝ, সে কিভাবে সংসার করবে? ধ্রুবর কথায় আছে এখন। একবার কল দিয়েছে কিন্তু ফোন বন্ধ ছিল ধ্রুবর। আদনান উসখুস করছে কেমন, নিজের জ্বালা নিজেই ফেসে গেছে। সবার সামনে খারাপ হয়েছে, সবার কাছেও খারাপ হলেও আদনানের এত কষ্ট হতো না যতটা কষ্ট হচ্ছে শালুককে হারানোর জন্য। বুকের ভিতর কেমন হাহাকার করছে শালুকের জন্য। তার কাকে বোঝাবে? আদনান। আদিবা বেগম সবচেয়ে ক্ষিপ্ত হলেন ছেলের উপর। আদনানের শার্টের কলার চেপে ধরে বললেন, কেন এমন করলি তুই? আমার ছোট মেয়েটাকে কেন এভাবে তাড়ালি তুই? তার চঞ্চলতায় মুখের হাসিতে মুখর হতো আমাদের সারা বাড়ি। সেই মেয়েটা আজ কই? যেই ছেলেটা সারা জীবন কষ্ট পেয়ে এসেছে, সেই ছেলেটা একেবারে আজ বাড়ি ছেড়েছে। কেন তুই এমন করলি? আদনান মাথা নিচু করে বসিয়ে দিল। কি জবাব দিবে সে? কিভাবে বলবে কেন এমন করছে সে? নুরুল ইসলাম সাহেব গভীর মুখে বললেন, তোর সমস্যা কি আদনান, ক্লিয়ার করে বল। আদনান কিছু বলতে পারলেন না। বুকের ভেতর দূর দূর করে কাঁপছে তার। জ্বলে পুড়ে
যাচ্ছে তার বুকটা। আদি বেগম স্থির থাকতে পারলেন না। সপাটে দুটো থাপ্পড় বসালেন ছেলের গালে। তারপর হিংস্র বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ল আদনানের উপর। অপ্রকৃতি স্থর মতো চিৎকার করে বলতে লাগলেন, আজ তোর কারণে আমার মেয়ের বিয়েটা নিরানন্দভাবে হয়েছে। আমার বাড়ির হাসির উৎস হারিয়ে গেছে। ঘর ছাড়া ছেলেটা ঘরে ফিরে এসেছিল, আজ তোর জন্য একেবারে হারিয়ে গেল। ফোন করে ফেলবো তোকে আমি। তোর মতন ছেলের আমার দরকার নেই। সব শেষ করে দিলি তুই, সব শেষ হয়ে গেল তোর জন্য। ফরিদা টেনে আদিবা বেগমকে সরিয়ে আনলেন আদনানের উপর থেকে। সবার উপর কথা আদনানের মাথা নিচু করে শুনে গেল। তবু স্বস্তি পেল না সামনে না থাকায়। আশা শাপলা দিবা আফিফার সাথে গিয়েছে আফিফার শ্বশুর বাড়িতে। ধ্রুব শালুককে নিয়ে ঢাকায় চলে গেল। শালুককে এখন বিশ্বাসই হচ্ছে না তার বিয়ে হয়েছে। ধ্রুব ভাইয়ের সাথে হাত ধরে সে বাড়িতে চলে এসছে। কোনো রকমে হলো তার সাথে। ধ্রুব ভাইয়ের জন্য খাবার নিয়ে গিয়েছিল। তবে কেন ওরা এভাবে খারাপ কথা রটালো? ধ্রুব ভাই কেমন মানুষ তা অন্তত সবাই জানে বাড়ির। তবে কেউ কোনো প্রতিবাদ করলো না। ধ্রুব ভাইয়ের জীবনটা কেন এভাবে নষ্ট করে দিল তারা? ধ্রুব ভাইয়ের কেশবতীর কী হবে তাহলে? শালুকের কান্না এলো ভীষণ। আহারে ধ্রুব ভাই আজীবন শুধু সব হারিয়েই এলো। এবার শেষ পর্যন্ত বুঝি ধ্রুবর কেশবতীকেও হারাতে হলো তার জন্য। ধ্রুব শালুকের হাত শক্ত করে মুঠোয় পড়ে বলল, শালুক। শালুক চমকে উঠল। তারপর জবাব দিল ধ্রুবর ডাকে। ধ্রুব জিজ্ঞেস করলো, ভয় লাগছে তোর? শালুক কেঁদে উঠল। তার কেমন বুক ধড়ফড় করছে। ধ্রুব শালুকের চোখের পানি মুছে দিয়ে বলল, আমাকে তো চিনিস না শালুক। মনে কর আমি তোর বন্ধু। আমাকে স্বামী ভেবে ভয় পেতে হবে না। বন্ধুর মতো থাকবি। আজ থেকে তোর সব দায়িত্ব আমার। আমি ছাড়া এই পৃথিবীতে তোর সবাই থাকলেও তুই ছাড়া আমার আর কেউ নেই শালুক। আমাকে ভয় পেয়ে তুই দূরে চলে যাস না কখনো। আজ থেকে আমার বেঁচে থাকার একমাত্র কারণ তুই শালুক। শালুক কেঁদে উঠল, বলল, তোমার সেই কেশবতীর কি হবে? কেন আমাকে বিয়ে করলে? কি হতো এমন বিয়ে না করলে? তোমার ভালোবাসা তো অপূর্ণ রয়ে গেল। ধ্রুব হাসল। তারপর বলল, আমার ভালোবাসা হারায়নি শালুক। আমার ভালোবাসা তো আমার কাছে আছে। শালুক অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিভাবে? ধ্রুব হাসলো, কিছু বলল না। ঢাকায় এসে ধ্রুব শালুককে নিয়ে তার একটা ক্লাসমেটকে কল দিল। 15 মিনিট পর একটা মেয়ে এলো শালুকের কাছে। এসে শালুককে জড়িয়ে ধরে বলল, তুমি শালুক না? কত শুনেছি তোমার গল্প আমি। শালুক বুঝতে পারলো না কিছু। ধ্রুব শালুকের হাত ধরে বলল, শালুক তুমি রিমার সাথে যাও ওর বাসায়। আমি একটা বাসা ঠিক করে তোমাকে নিয়ে যাব। শালুকের ভীষণ ভয় করলো। এই অচেনা শহর অচেনা একটা মেয়ের সাথে থাকার জন্য ধ্রুব শালুককে রেখে যাচ্ছে। এই মেয়েকে একে তো শালুক চেনে না। ধ্রুব ভাই যদি আর না আসে? শালুক ধ্রুবর হাত চেপে ধরল। কেঁদে উঠল শালুক ধ্রুবকে ধরে। তারপর বলল, আমি কোথাও যাব না ধ্রুব ভাই। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। আমার ভীষণ ভয় করে। শালুক হাওমাও করে কান্না দেখে ধ্রুবর ভীষণ মন খারাপ হলো। কি করবে এখন সে? শালুক সে কোথায় রাখবে? সেই দিন তো থাকতে হলো, এখন তো আর নিজেরও থাকার জায়গা নেই। ধ্রুব ভেবেছে রাতটা কোনো মসজিদের সামনে শুয়েই কাটিয়ে দেবে। শালুকের কান্না থামে না দেখে ধ্রুব বুক চেপে ধরল। তারপর কোমল স্বরে বলল, ভয় পাচ্ছিস? আমি আছি না শালুক। আমি থাকতে আমার বউয়ের কিচ্ছু হবে না। নিশ্চিন্তে থাক তুই। লিমা শালুককে নিয়ে গেল তার বাসায়। 4 বান্ধবীর একটা ফ্ল্যাটে থাকে তারা। নিপা, সমীর, লিমা ফ্ল্যাটের সবাই একক ভার্সিটিতে পড়ে। শালুক ভয়ে ভয়ে বসে রইল এক পাশের বিছানায়। রিমার ডাইনিং টেবিলে বিছানা করে দিল নিজের জন্য। নিজের বিছানায় শালুককে ঘুমাতে দিল। নিজের রুমটা নিরাপদ নিপার সাথে। রাত 12টা বাজে। ধ্রুব দাঁড়িয়ে আছে রিমাদের ফ্ল্যাটের উল্টো পাশে রাস্তার উপর। ধ্রুব শালুককে রিমার সাথে পাঠিয়েছে। ও নিশ্চিন্তে থাকতে পারল না। মন আনচান করছে তার, কেমন শালুকের জন্য। শালুক নিজেও ঘুমাতে পারছে না, ভয় লাগছে তার কেমন। এখানে কেউ কাউকে চেনে না সে। কীভাবে থাকবে সে তাহলে এখানে? ভয়ে এসে বারান্দায় দাঁড়িয়ে সে। এসে দেখে ধ্রুব রাস্তার পাশে আছে। শালুককে হঠাৎ করে কান্না পেল। জীবন কেমন করে বদলে গেল একটা ঘটনায়। দায়িত্ব কি একেই বলে? যেই দায়িত্ব যেন ধ্রুব এত রাতে সেখানে দাঁড়িয়ে আছে। রাতে আসার মা রাবিতা কল দিল আদনানের মাকে। তারা আগামী বুধবারে দেশে আসছে। আশার বিয়ে নিয়ে দ্রুতই মেয়ে এবং জামাইকে নিয়ে আমেরিকায় চলে যেতে চায় তারা। আশার বাবা মেয়েকে ছাড়া থাকতে পারছেন না। আদিবা বেগম শুনলেন। অন্য সময় হলে যেমন উৎফুল্ল হতেন, আজ তেমনটা হলেন না। বুকের ভেতর ভারী হয়ে আছে তার। ছেলেকে উচ্চশিক্ষিত হয়তো বানাতে পেরেছেন, কিন্তু মানুষ বানাতে পারেননি তিনি। আর ছেলেটা মানুষ হয়নি। আজ এতদিন পর তিনি উপলব্ধি করলেন একটা স্বার্থপর নিচু মনের ছেলের মা তিনি। কাকে নিয়ে মিথ্যে অহংকার করতেন এতদিন। সকালে উঠে নয়নার হাত ধরে বললেন, আমার আফিফা যখন জহিরকে ভালোবাসে বলে জানালো, ভিতরে ভিতরে চুরমার হয়ে গেল মেয়েটা।
তখন আমি উপলব্ধি করেছি আমি তোর সাথে অন্যায় করেছি। আর আজ কি মনে হচ্ছে জানিস? আজ মনে হচ্ছে তোর সবচেয়ে বড় উপকার করেছি আমি। অন্তত এমন নোংরা মানসিকতার একটা ছেলে তোর জীবন সঙ্গী হয়নি। নয়না মামিকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। কেউ বুঝতে পারছে না এখনো কেন আদনান এরকম করলো, কি লাভ হলো তার এতে করে। একটা হাসি খুশি পরিবারের শান্তি একটা ঘটনার জন্য বিলীন হয়ে গেল। একটা ছন্নছাড়া ছেলের আবারও সব কিছু হারিয়ে ফেললো। একটা ফুলের মতো মেয়ের জীবন অনিশ্চয়তা নেমে এলো। কোথায় আছে তারা, কেমন আছে কেউই জানে না। ধ্রুব রাত কাটলো রাস্তার পাশে বসে বসে, আর শালুকের রাত কাটলো অন্ধকারে বারান্দায় দাঁড়িয়ে। ধ্রুবকে পাহারা দিয়ে সকালতেই ধ্রুব চলে গেল। প্রথমে একটা ছোট বাসা নিতে হবে, তারপর একটা ছোট চাকরির ব্যবস্থা করতে হবে। এতদিনে টিউশন করে নিজের একাকার খরচ খুব ভালো করেই চলত। উপরোক্ত আরও থাকতো ব্যাংকে, কিন্তু এখন শালুক আছে। যতবারই ধ্রুব ভাবে তার বোকা ফুল আজ থেকে তার হয়ে গেছে আজীবনের জন্য, চাইলেই সে ফুলকে দেখতে পারবে, আলতো করে ছুঁয়ে দিতে পারবে। একটা ছোট্ট বাসায় দুইজনের ছোট্ট একটা সংসার সাজবে। ঘরের বাইরে থাকা ছেলেটা কারোর টানে সময় মতো ঘরে ফিরে যাবে। ভাবতেই ধ্রুবর ভীষণ আনন্দ লাগে। কখন কি ভেবেছে এরকম সিনেম্যাটিকভাবে সে তার ভালোবাসার মানুষকে পেয়ে যাবে? ভাবেনি কখনো। ভেবেছে কত কাঠখড় পোড়াতে হবে কে জানে। আল্লাহ হয়তো জুটি বেঁধে রেখেছিল তার ভালোবাসার মানুষটার সাথে, তাই এভাবেই পেয়ে গেছে। সারাদিন রোদে ঘুরে ঘুরে ধ্রুব বাসা খুঁজতে লাগলো। আর রিমাদের বাসায় বারান্দায় দাঁড়িয়ে শালুকের দুই চোখে খুঁজতে লাগলো ধ্রুবকে। সবার কথা মনে পড়ছে শালুকের। মা, বাবা, বড় চাচা, বড় চাচি, মেজো চাচি, নিজের ভাই বোন, চাচতো ভাই বোন সবাইকেই মনে পড়ছে। আর বুঝি কোনোদিন স্কুলে যাওয়ার সময় দাদার কাছ থেকে টাকা নেওয়া হবে না। দাদির পানের বাটি থেকে জর্দা দেওয়া পান খেয়ে অসুস্থ হয়ে যাবেন না। বড় চাচি, মেজো চাচি কেউ চুলে তেল দেওয়ার জন্য সারা বাড়ি পিছু পিছু ছুটবেন না। সাপলার ব্যাগ থেকে টাকা চুরি করা হবে না। শান্তর জন্য স্কুল থেকে ফেরার সময় চকলেট নিয়ে আসা হবে না। মায়ের হাতে মায়ের খেতে হবে না। বাবা চাচাদের গলা ধরে আদরে ভঙ্গিতে কোনো আবদার করা হবে না। বুকের ভিতর কেমন জ্বলে পড়ে যেতে লাগলো শালুকের। কিভাবে থাকবে শালুক, কেমন করে বাঁচবে? ধ্রুবর সাথে তো চলে এসছে রাগ করে। বাড়িতে থাকলে আদনানকে দেখে রাগ উঠবে বলে চলে এসছে। ফোন বলে এসছে, ফেলে এসছে নিজের সব কিছু, সব আপন মানুষ। এই অচেনা শহর অচেনা মানুষের সাথে ভীতু শালুক কিভাবে থাকবে? ধ্রুব কল দিল দুপুর 1টার দিকে। রিমা এসে ফোন দিয়ে দিতেই ধ্রুব জিজ্ঞেস করলো, খেতে যাসনি কেন তুই? এখন গিয়ে খেয়ে আয়। ভয় পাচ্ছিস কেন? তোর মনে আছে তোর ছোট্টবেলায় কিছু হলে তুই আমার কাছে ছুটে আসতি? আজও আমি তো আছি তোর পাশে। আমি তোর জীবন সঙ্গী শালুক, আমাকে ভরসা কর। জীবন শেষ মুহূর্ত পর্যন্ত আমি আছি তোর সাথে।